হ্যালো এভরিওয়ান, আই এম রিপন, ইউ আর ওয়াচিং গভর্নমেন্ট জব গাইডেন্স। আজকে আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ। এই অধ্যায়ের বেসিক কিছু কনসেপ্ট আমরা এর আগের পার্টে দেখে নিয়েছি। আজকে আমরা আলোচনা করব প্রশ্ন, আর এই প্রশ্নের মধ্যে দিয়ে আমি বলবো যে এই অধ্যায়ের অঙ্কগুলোকে কিভাবে আমরা খুব সহজে করতে পারি, পরীক্ষাতে কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, এবং সঙ্গে সঙ্গে বলবো আরও নতুন নতুন কিছু কনসেপ্ট, যে কনসেপ্টগুলো এই অধ্যায়ের অঙ্ক করতে হলে আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। শুরু করছি আজকের ক্লাস। দেখে নাও আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 বলে দেওয়া আছে, রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে। রবীন্দ্র 18,000 টাকা 10% সুদে 3 বছরের জন্য ইনভেস্ট করেছে, আর 3 বছর শেষে সে সুদ আসল সহ কত টাকা ফেরত পাবে, এটা আমাকে জিজ্ঞাসা করেছে। প্রথমেই বলে দিই, এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে। এদের মধ্যে থেকে বেস্ট যে মেথডগুলো খুবই সহজ, আর যে মেথডগুলো অ্যাপ্লাই করলে আমরা খুব সহজে করতে পারবো এবং অল্প টাইমের মধ্যে করতে পারবো, সেই মেথডগুলো আমি প্রত্যেকটা মেথড তোমাদেরকে বলে দেবো। খুব ভালো করে লক্ষ্য করবে যে কি পদ্ধতিতে করা যেতে পারে। দেখো, কোশ্চেন নাম্বার 1 বলে দেওয়া আছে, প্রিন্সিপাল 18,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 10%, আর টাইম বলে দেওয়া আছে 3 বছর। আমাকে অ্যামাউন্ট বের করতে হবে, 3 বছর পরে সুদ আসল সহ টাকার পরিমাণ বের করতে হবে। এখানে রেট অফ ইন্টারেস্ট 10%, আর এটাকে নিয়ে আমাদের সমস্ত কাজ। রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয়, আর 10%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি যে 1/10। কীভাবে 1/10 সেটা আমি ক্লিয়ারভাবে বলেছি। দেখো আরেকবার বলে দিই, এই যে 10%, এই 10% মানে আমরা কি লিখতে পারি, 10/100 লিখতে পারি। আর এখানে একটা শূন্য ক্যান্সেল করলে তাহলে 1/10 হলো। এটাই হলো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10। এবারে দেখো যে মেথডগুলোতে আমরা করতে পারি তার ফার্স্ট মেথড দেখে নাও, প্রথম পদ্ধতি। এখানে এই যে 1/10 আমি যেটা লিখলাম যে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, এর থেকে কি বোঝায়, এর থেকে এটাই বোঝায় যে আমি যদি কোনো টাকা 1 বছর, এই যে 10 ইউনিট টাকা 1 বছরের জন্য ইনভেস্ট করি, তাহলে 1 বছরে 10 ইউনিট টাকাতে 1 ইউনিট সুদ হিসেবে পাওয়া যাবে। তাহলে 1 ইউনিট যদি সুদ হিসেবে পাওয়া যায়, তাহলে 1 বছর পরে সেই 10 ইউনিট টাকা সুদ আসল সহ কত টাকা হলো, 11 ইউনিট হলো, তাই তো। তাহলে আমি যদি 10 ইউনিট টাকা ইনভেস্ট করি, 1 বছর পরে সেটা 11 ইউনিট হয়ে যাবে, মানে এখানে স্কেলিং ফ্যাক্টরটা হয়ে যাবে 11/10। অর্থাৎ এটাই বোঝাচ্ছে যে কোনো টাকা, এখানে যেমন 18,000 বলেছে, এরকম কোনো টাকা 10% সুদে 1 বছর, 10% সুদে 1 বছর পরে সেটা হয়ে যাবে প্রিন্সিপালের 11/10 গুণ, প্রিন্সিপালের 11/10 গুণ, এটাই বোঝাচ্ছে। দেখো আমি প্রথম পদ্ধতি বলছি, কিভাবে বলবো। এখানে এটাকে আমরা বলবো স্কেলিং ফ্যাক্টর। এটা ভালো করে মনে রাখবে যে প্রত্যেক বছর 11/10 গুণ করে টাকার হয়ে যায়, মানে প্রিন্সিপাল যা থাকে তার 11/10 গুণ হয়ে যায় অ্যামাউন্ট, সুদ আসল সহ টাকার পরিমাণ। দেখো প্রথম পদ্ধতি আমি বলছি, প্রথম পদ্ধতি বলতে গিয়ে আমি কিভাবে রেশিও মেথড বলছি। একদিকে লিখলাম আসল, আমি এখানে বের করব আসল আর সুদ আসলের অনুপাত, আরেকদিকে লিখছি সুদ আসল। এখানে আমি প্রথম বছরের ঘটনা, প্রত্যেক বছরই যেহেতু এখানে 10% বলে দেওয়া আছে, মানে রেট অফ ইন্টারেস্ট সেম বলে দেওয়া আছে, তাই প্রথম বছর 10 টাকা ইনভেস্ট করে 11 টাকা সুদ আসল সহ পাওয়া গেল। দ্বিতীয় বছরও একই ঘটনা ঘটলো এবং তৃতীয় বছরও একই ঘটনা ঘটলো, 10 টাকা ইনভেস্ট করে 11 ইউনিট টাকা সুদ আসল সহ পাওয়া গেল। তাহলে দেখো এই হিসাবে আসল আর সুদ আসলের অনুপাত কি হচ্ছে একবার ভালো করে দেখো। এখানে আমি যদি এই যে 10 মানে 10⁻³ করি, অর্থাৎ 3টে 10 যদি গুণ করি তাহলে 1000, আর এখানে যদি 3টে 11 গুণ করি তাহলে 1331। অর্থাৎ এখানে 3 বছর পরে আসল আর সুদ আসলের অনুপাত কি বেরোলো, 1000:1331। এটাই বোঝাচ্ছে এখান থেকে যে 1000 ইউনিট আসল, আর সেই আসল 1331 ইউনিট সুদ আসল সহ হয়ে যাচ্ছে, মানে 1000 ইউনিট আসল 3 বছর পরে সুদ আসল সহ হয়ে যাচ্ছে 1331 ইউনিট। তাহলে এখান থেকে আমি এটাকে কি বলবো দেখো এখানে উপরে লেখাই আছে, এটা হলো আসল। এখানে আমি একবার নিচে লিখে রাখি, এইটা হয়ে যাবে আসল, আর এদিকে যেটা হয়েছে এইটা হয়ে যাবে কি, সুদ আসল। আমি আরেকবার নিচে লিখে রাখলাম এই বিষয়গুলো, সুদ আসল। তাহলে এইটা আসল আর এটা যদি সুদ আসল হয়, এবার আমাকে সুদ আসলই বের করতে বলেছে। দেখো আমি আগে বের করে নিই তারপরে বলছি। তাহলে এখানে আসল আমার 1000 ইউনিট হলো, কিন্তু প্রশ্নে বলে দেওয়া ছিল আসল হলো 18,000। তাহলে আমি কি লিখতে পারি না যে 1000 ইউনিট ইকুয়াল টু হলো 18,000। তাহলে এরকম লিখতে পারি যে 1000 ইউনিট, যার মান কত বলে দেওয়া আছে প্রশ্নে, 18,000 টাকা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি যদি 1 ইউনিট ইকুয়াল টু বলি, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাবে, 18।
আর আমাকে অ্যামাউন্ট বের করতে হবে, আর অ্যামাউন্ট মানে এখানে কত ইউনিট বেরিয়েছে 1331, তাহলে আমি বের করব 1331 ইউনিট ইকুয়াল টু 18 ইন্টু 1331। এবারে আমাদের এই গুণটা কিভাবে খুব সহজে করতে পারি এটা দেখো, আমরা এখানে ইউনিট ডিজিট মেথড অ্যাপ্লাই করতে পারি প্রথমেই, যে এখানে 8 আছে, এর শেষে 8 আছে, আর এর শেষে 1 আছে, তাহলে যেটা অ্যান্সার হবে সেটা হবে কত, শেষে 8 হবে। ইউনিট ডিজিট মেথড অ্যাপ্লাই করে একবার দেখতে পারি যে কোন অপশনটা আমাদের অ্যান্সার হতে পারে, কারণ আমরা গুণ করলে তো করতে পারবো, কিন্তু আমাদের এই ছোট ছোট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে, তাহলে কি আমাদের 1 সেকেন্ড হলেও বেঁচে যাবে। দেখো আমি দেখি কোন অপশনটা শেষে 8 আছে, দেখো এরকম দুটো অপশন আছে, তাহলে আমি বুঝতে পারবো না, এখানে এরকম দুটো অপশন আছে, তাহলে এর থেকে বুঝতে পারলাম না যে কোন অপশনটা অ্যান্সার হবে। তাহলে আমরা আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, এখানে 18 আছে, 18 এককে 18 8 হাতে 1, 3 18 54 আর একে 55, 55 5, তাহলে আমরা দুটো ডিজিট বের করলাম, লাস্ট 2 ডিজিট বের করলাম, লাস্ট 2 ডিজিট বের করে দেখলাম যে অপশনটা শেষে 58 আছে সেটাই অ্যান্সার হবে। এরকমভাবে যখনই অপশন দেখলাম তখন দেখো একমাত্র অপশন সি যার শেষে 58 আছে, তাহলে আমাদের অপশন সিতে রয়েছে 23 9 58, সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমরা গুণ করলে তো করতে পারবো, যে এই যে 1331কে 18 দিয়ে গুণ, এটা তো প্রত্যেকেই পারবে। আমি দেখালাম যে কিভাবে গুণ না করেও করা যেতে পারে। তাহলে এই যে 23,958 এটা হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট, সুদ আসল সহ টাকার পরিমাণ। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটা তো আমাদের অ্যামাউন্ট বেরোলো। যদি আমাদের সুদ বের করতে বলে যে 3 বছর পরের চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে কিভাবে করব? তাহলে এক তো অ্যামাউন্ট বের করলাম, এখান থেকেই করতে পারি যে আসল যেহেতু 18,000, তাহলে 13,958 থেকে যদি 18,000 বাদ দিয়ে দিই তাহলে 5,958, এটা তো একটা মেথড গেল। আবার এরকমভাবেও করতে পারতাম, দেখো এই বিষয়টা বলি, এখানে আসল যদি 1000 ইউনিট হয় আর সুদ আসল যদি 1331 ইউনিট হয়, তাহলে এখান থেকে আমি সুদ বের করতে পারি কি না? এখান থেকে আমি তো সুদ বের করতে পারি, কত ইউনিট সুদ, এখান থেকে 331 ইউনিট সুদ হয়ে যাবে, 331 ইউনিট, তাই না? এটা সুদ আসল হলে 1331 ইউনিট, এর থেকে আমি যদি 1000 বাদ দিয়ে দিই 331 ইউনিট, যেটা হয়ে যাবে সুদ। তাহলে আমি যদি শুধুমাত্র সুদ বের করতাম তাহলে এরকমভাবেও করতে পারতাম যে 331 ইউনিটের ভ্যালু বের করলেই হয়ে যেত। তাহলে 331 ইউনিটের ভ্যালু বের করলে এটা বের হলো অ্যামাউন্ট, ঠিক আছে, আমি এখানে লিখে রাখি, আর এটা বের হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, সুদ। তাহলে 331 ইউনিটের ভ্যালু যখন বের করবো তখন 18 ইন্টু 331 করব, আর যেটা হয়ে যাবে কত, 5,958। ক্লিয়ার হলো মেথড 1, যেটা বললাম রেশিও মেথড, খুব সহজ পদ্ধতি, খুব ভালো করে বুঝে নেবে কিভাবে করলাম। বুঝতে পারলে তো? এখানে আমি যেটা করলাম আরেকবার বলে দিই, এখানে প্রথমে এই যে রেট পার্সেন্টেজ যেটা ছিল তার ফ্র্যাকশন ভ্যালু করলাম, আর ফ্র্যাকশন ভ্যালু যেহেতু 10 ছিল, তার মানে এটা বোঝাচ্ছে যে 10 ইউনিটে এই যে ফ্র্যাকশন ভ্যালুতে 1/10 ছিল, আর এটাই বোঝাচ্ছে যে 10 ইউনিট টাকা ইনভেস্ট করে 1 ইউনিট টাকা সুদ হিসেবে পাওয়া যায়। তার মানে স্কেলিং ফ্যাক্টরটা হলো 11/10, অর্থাৎ 10 ইউনিট টাকা ইনভেস্ট করলে 1 বছর পরে 11 টাকা পাওয়া যায়। তাই আমি এখানে যেহেতু 3 বছর, তাই 10 11 10 11 10 11 করলাম। এখান থেকে আসল আর সুদ আসলের রেশিও পেয়ে গেলাম। এবার আসলের মান এখানে আমি একটা ধরে নিয়েছি ফ্র্যাকশন ভ্যালু থেকে, আর প্রশ্নে একটা দেওয়া ছিল 18,000, সেটাই করলাম যে 1000 ইউনিট ইকুয়াল টু 18,000, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 18, তারপর 1331 ইউনিট ইকুয়াল টু 23,958। ক্লিয়ার হলো মেথড 1? দেখো আমি একটু বলে নিই, আমি তোমাদের থেকে এই প্রথম অঙ্কটা করানোর জন্য কিছুটা সময় চেয়ে নেব, যাতে করে আমি প্রত্যেকটা মেথড তোমাদেরকে বলে দিতে পারি। এই একটা অঙ্কের মধ্যে দিয়ে যদি আমি সবগুলো মেথড তোমাদের বলে দিতে পারি, তাহলে এর পরবর্তীতে দেখবে তোমরা নিজেরাই প্রত্যেকটা মেথডে অঙ্ক করতে পারবে, আর বুঝতে পারবে যে কোন মেথড সহজ কোন মেথড জটিল, এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমি এই প্রথম অঙ্কটা করানোর জন্য প্রত্যেকেরই কাছে আমি কিছুটা সময় চেয়ে নেব, যতটা সময় আমার প্রয়োজন। নেক্সট আমি দেখো মেথড 1 ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো, যেটা খুবই সহজ মেথড। আমি তবুও মেথড 2 বলবো, যেটা আরও সহজ মেথড, মেথড 2। দেখো মেথড 2 যেটা বলবো সেটা হলো ট্রি মেথড। কিভাবে ট্রি মেথড বলছি দেখো, এখানে রেট অফ ইন্টারেস্টের ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10, তাই তো? এই যখনই ট্রি মেথড করব তখনই আমরা প্রিন্সিপালকে একবার ধরে নেব। এখানে যদিও প্রিন্সিপাল দেওয়া আছে 18,000, সেটাকে ধরে করব না, কিন্তু প্রিন্সিপালকে আমরা নতুন করে ধরে নেব। কিভাবে প্রিন্সিপালকে নতুন করে ধরে নিচ্ছি এই বিষয়টা ভালো করে লক্ষ্য করো। এখানে ফ্র্যাকশন ভ্যালু, এই যে রেট অফ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালুর নিচে হওয়ার কত হয়েছে 10, আর টাইম কত আছে 3, তাই আমরা প্রিন্সিপালটাকে ধরবো 10⁻3। এরকমভাবেই অলওয়েজ ধরতে হয়। এখানে ফ্র্যাকশন ভ্যালু যার হরে যেটা থাকবে তার পাওয়ার হয়ে যাবে এই টাইম যেটা থাকবে। এখানে যদি টাইম 2 হতো
তাহলে 10⁻² ধরতাম, যদি টাইম 4 হতো তাহলে 10⁻4 ধরতাম, যদি টাইম 5 হতো তো 10⁵ ধরতাম। কেন ধরতাম? কারণ এইরকমভাবে ধরলে আমাদের ক্যালকুলেশনটা বেশি ইজি হয়ে যাবে। তাহলে 10⁻³ মানে তাহলে প্রিন্সিপাল কত হয়ে যাচ্ছে এখানে, দেখো সেই 1000 ইউনিট হয়ে যাচ্ছে প্রিন্সিপাল। 10⁻³ মানে আমাদের প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 1000 ইউনিট। এবারে এখানে যেহেতু 3 বছর সুদ, এখানে 3 বছর ইনভেস্ট করা হয়েছে, তাই এখান থেকে আমি 3টে এরকমভাবে দাগ টানলাম। এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছরের জন্য, আর এটা তৃতীয় বছরের জন্য, এটা হলো 3 নম্বর বছরের জন্য। এবারে দেখো প্রথম বছরে কি হচ্ছে, এই যে 1000 এর 10% সুদ হিসেবে পেলো, তাহলে এর 10% মানে কত, এর 10% মানে 100। কীভাবে 10% বের করবে, এই দেখো 1000 এর 10% মানে 1/10, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, এটা 1000 হবে। এই 0 0 ক্যান্সেল করলে দেখো এখানে 100 হচ্ছে, তাহলে 1000 এর 10% মানে 100, এটা তো মুখে মুখে করা যায়, তার জন্য আমি একবারে লিখে দিয়েছিলাম 100। তাহলে প্রত্যেক বছরেই এর যে প্রথম বছরে এর 10% পেলো, মানে প্রিন্সিপালের 10% এটা তো প্রত্যেক বছরেই পাবে, যেটা 1000 ইউনিট প্রিন্সিপাল যেটা ধরে নিলাম, এর 10% প্রথম বছরে পেলো, এটা তো পাবেই। একই রকমভাবে দ্বিতীয় বছরেও প্রিন্সিপাল যেটা তার 10% 100 পাবে, এবং আরও এক্সট্রা করে কি পাবে, এই যে প্রথম বছরে যে 100 টাকা 100 ইউনিট সুদ পেয়েছিল তার আবার 10% পাবে, তাই না, এর আবার 10%, আর এর 10% মানে 1/10, তাহলে এর 10% মানে হলো আরও 10 টাকা, আরও 10 ইউনিট, আরও 10 ইউনিট দ্বিতীয় বছরে এক্সট্রা পাবে, তাই তো। তৃতীয় বছরে কি হবে, তৃতীয় বছরে একই রকমভাবে প্রিন্সিপাল যেটা 1000 ইউনিট তার 10% 1/10 মানে 100 পাবে। আবার কি, এই যে প্রথম বছরে যেটা 100 ইউনিট সুদ পেয়েছিল তার জন্য এই যে 100 ইউনিট, এর জন্য কি, এর জন্য কত সুদ পাবে, এর জন্য 10 ইউনিট সুদ পাবে। দ্বিতীয় বছরের যে 100 ইউনিট তার জন্য আবার 10 ইউনিট সুদ পাবে, তাই তো। আমি এখানে দেখো প্লাস দিয়ে লিখলাম, কেন প্লাস দিয়ে লিখলাম সেটা বুঝতে পারবে এরপরে। তার মানে প্রথম বছরের 100 ইউনিট তার জন্য 10, দ্বিতীয় বছরের 100 ইউনিট তার জন্য 10, আবার দ্বিতীয় বছরের 10 ইউনিট আরও এক্সট্রা পেয়েছিল, আবার তার জন্য কি হবে, তার জন্য এই যে এর আবার 1/10 মানে আরও 1 ইউনিট এক্সট্রা পাবে, তৃতীয় বছরে আরও 1 ইউনিট এক্সট্রা পাবে। এবারে দেখো এখানে আমি দুটো 10 লিখেছি, এই যে প্রথম 100-র জন্য 10 ইউনিট, দ্বিতীয় 100-র জন্য 10 ইউনিট, মানে আমি তাহলে এরকমভাবেও তো করতে পারতাম, এই যে 200-র জন্য একবারে করে দিতে পারতাম 200-র জন্য তাহলে 20 ইউনিট, এটাও করতে পারতাম, যে প্রথম বছরে 100 ইউনিট আর দ্বিতীয় বছরে 100 ইউনিট, 200 ইউনিট, তাহলে 200 ইউনিটের 10% মানে 20 ইউনিট সুদ হিসেবে পাবে, তাহলে একবারে 20 লিখতে পারতাম। তাহলে এখানে দেখো এই টোটালটা হয়ে গেল সুদ। একবার খুব ভালো করে লক্ষ্য করো, আমি দাগগুলো টোটালটা মুছে দিই, যেটা লিখেছিলাম তোমাদের বুঝতে পারলে তো। এখানে 1/10, এটাও 1/10 পেয়েছি। আর আচ্ছা একবার দাগটা দিয়ে রাখি, মুছে দিলে পরে কনফিউশন হয়ে যেতে পারে তোমাদের, বোঝানোর জন্য আমি প্রথমটাতে দিয়েই রাখি। তাহলে দেখো প্রথমে 100 ইউনিট যেটা কি পেলো, কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে পেলো। দ্বিতীয় বছরে কি হলো, প্রিন্সিপালের 100 ইউনিট পেলো, প্রিন্সিপাল 1000 ইউনিট তার 100, এবং এই 100-এ আবার 10% মানে 10 পেলো। তৃতীয় বছরে কি হলো, তৃতীয় বছরে প্রিন্সিপাল যেটা তার 10% মানে 100 ইউনিট পেলো, এবং এই যে প্রথম আর দ্বিতীয় বছরে যে 100 100 200 ইউনিট পেয়েছিল তার আবার 10% মানে 20 ইউনিট পেলো, এবং দ্বিতীয় বছরে আরও 10 ইউনিট এক্সট্রা সুদ পেয়েছিল তার আবার 10% মানে 1 ইউনিট আরও এক্সট্রা পেলো। তাহলে মোট কত হলো সিআই হিসেবে, দেখো এখানে যেটা বেরোলো সেটা কিন্তু সিআই বেরোলো, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোলো। তাহলে এখানে দেখো 300 ইউনিট, সবগুলো যোগ করব, 300 ইউনিট প্লাস 30 ইউনিট প্লাস 1 ইউনিট, তাহলে যেটা হলো 331 ইউনিট, যেটা আমাদের কি বেরোলো বলো তো, এটা আমরা আগে দেখেছি যে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বেরোলো। আমাকে তো অ্যামাউন্ট বের করতে বলেছে, তাহলে অ্যামাউন্ট যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলতো তাহলে এখানে 331 ইউনিটের ভ্যালু বের করে নিতাম। আমাকে যেহেতু অ্যামাউন্ট বের করতে বলেছে তাই আমাকে অ্যামাউন্ট মানে আমি বুঝতে পারছি এখানে 1000 ইউনিট প্রিন্সিপাল আর তার সঙ্গে 331 ইউনিট আমাকে চক্রবৃদ্ধি সুদ যদি যোগ করি তাহলে 1331 ইউনিট হয়ে যাবে কি অ্যামাউন্ট। সেম পদ্ধতিতে করব যে পদ্ধতিতে আমরা প্রথমে করলাম। তাহলে কীরকমভাবে করবো, এখানে আমি প্রিন্সিপাল 1000 ইউনিট ধরে নিয়েছি আর অরিজিনাল প্রিন্সিপাল হলো কত 18,000, তাহলে এখানেও একই রকমভাবে করব। দেখো এই বিষয়টা আমি লিখি এখানে, যে কি 1000 ইউনিট ইকুয়াল টু হলো 18,000, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাবে 18, আর 1331 ইউনিট ইকুয়াল টু সেম পদ্ধতিতে তুমি করবে 1331 ইউনিট ইকুয়াল টু
18 ইন্টু 1331 করলে 23,958, এটা অ্যান্সার হয়ে যাবে। তুমি সুদও বের করতে পারবে, 331 ইউনিটও বের করতে পারবে, সেম পদ্ধতিতে, এইটুকু তো সেমই, শুধুমাত্র এইটুকু ডিফারেন্স। এবার দেখো এইটুকু আমি এইটা বললাম তো, এবার এখান থেকে যেটা সিদ্ধান্তে এলাম সেই সিদ্ধান্ত বিষয়টা তোমাদেরকে বলে দিই, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও বেশি ইজি হয়ে যাবে। দেখো এই যে প্রত্যেক বছরই, মানে প্রথম বছর বলো, দ্বিতীয় বছর বলো, তৃতীয় বছর বলো, আর যদি আরও চতুর্থ বছর, পঞ্চম বছর, যতগুলোই বছর থাকুক না কেন, এখানে দেখো প্রথম ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে সমপরিমাণ সুদ পাওয়া যাচ্ছে না, মানে প্রিন্সিপালের যদি 10%, সেটা তো সমপরিমাণই হবে। প্রিন্সিপালের 10%, এটাকে আমি ধরলাম এ, মানে এই যে 100, দেখো এখানেও 100, এখানেও 100, এখানেও 100, তাই আমি বললাম যে এই যে 3 বছরেই সমপরিমাণ টাকা পাবে, প্রিন্সিপালের 10%, মানে সমপরিমাণ সুদ পাবে। দ্বিতীয় ক্ষেত্রে তারপর কি হলো, দেখো এখানে 10 হলো, ওইটাকে আমি বি ধরলাম, মানে হলো কি এখানে যে সুদ হবে সেই সুদের আবার সুদ পাবে, আর সেটা বি। এখানে যদি বি হয় তাহলে নিচে দেখো 2b হয়েছে, নিচে দেখো কি হয়েছে 2b হয়েছে, মানে এ দেখো এখানে 10 আর এখানে 20, 2b, তাহলে এখানে বি, তার মানে এখানে 2b, আর এখানে কি হয়েছে সি, মানে এর আবার 10%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যা থাকবে তত পার্সেন্ট, মানে এইটা এর রেসপেক্টে, এইটা আবার এর রেসপেক্টে, বুঝতে পারলে? এবারে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ছকটা বলে দিলাম, এই ছকটা কিন্তু মনে রাখবে খুব ভালো করে। মনে রাখলে কি সুবিধা হবে? মনে রাখলে এটাই সুবিধা হবে, যখন এখানে 100 হচ্ছে তখন বারবার ক্যালকুলেশন করতে হবে না। এখানে 100 হচ্ছে মানে এই তিনটে জায়গায় 100 হবে, যদি 3 বছরে থাকে। যদি 2 বছরে থাকতো তাহলে দুটো জায়গায় 100 হতো। আমি 3 বছর দিয়ে বলছি আগে, তাহলে তিনটে জায়গায় 100 হবে। তারপর এখানে একবার বের করবে যে এখানে যে টাকাটা হয়েছে তার 10% বলুক বা 15% বলুক, সেটা কত, সেটা এখানে বসবে, আর এখানে যা বসবে এখানে তার ডবল বসবে। আর এখানে কি বসবে, এখানে যে টাকাটা হবে তার আবার, এখানে যে টাকাটা হবে তার আবার, তো যত পার্সেন্ট বলা থাকবে তত পার্সেন্ট এখানে হবে, তাই তো? এই যে এখানে হবে, এই সিতে হবে। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে খুব সহজে করতে পারবে। আরেকটা জিনিস একটা খুব ভালো করে লক্ষ্য করো, এখানে যে বিষয়টা হয়েছে এটা আমি বক্সের মধ্যে দিয়ে দিই। এখানে দেখো 3টে এ হয়েছে, তার জন্য আমি 3 লিখতে পারি, 3টে এ। আর এখানে দেখো 3টে বি রয়েছে, তার জন্য আমি 3টে, এই যে এখানে একটা বি আর এই দুটো বি, 3টে 3 লিখতে পারি। আর এখানে দেখো একটা সি হয়েছে। তাহলে এইটা মনে পড়ছে রেশিওটা, যেটা গোল্ডেন রেশিও আমি বলেছি, যে 3 বছরের সুদ আমাদের যখন বের করতে বলবে তখন তার গোল্ডেন রেশিওটা কি 3:3:1। দেখো এখানে সেইভাবেই আছে, এই যে এখানে সেই আমি যে ট্রি মেথডে করলাম সেখানেও দেখো এইভাবেই আছে, মানে 3:3:1, অর্থাৎ 3টে এ, 3টে বি আর একটা সি। এখানে আমি যদি এ বি দিয়ে দিই, দেখো এ বি আর সি যদি দিয়ে দিই তাহলে দেখো 3:3:1, এটা হলো 3 বছরের চক্রবৃদ্ধি সুদের গোল্ডেন রেশিও। ক্লিয়ার হলো? যেটা ট্রি মেথড বললাম, কিভাবে বললাম বুঝতে পেরেছো? এবারে দেখো থার্ড মেথড বলছি, যেটা আমাদের এই ট্রি মেথড থেকে আসবে। কি? এখানে তোমরা দেখতে পেলে এই যে এখানে যেটা করেছিলাম ছকটা, এখানে 3:3:1, তাহলে আমরা প্রত্যেকেই জানি যে 3 বছরের, এটা থার্ড মেথড, আমি একবার এখানে 3 লিখে রাখি। আমরা প্রত্যেকেই এটা জেনে গেছি, আগেই জেনে গেছি, আবার আমি এইমাত্রই বললাম যে যখনই আমাদের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলবে তখনই তার গোল্ডেন রেশিওটা হলো কি 3:3:1, এটা হয়ে যাবে আমাদের গোল্ডেন রেশিও। এবারে কিভাবে করবে, এখানে এই যে ফ্র্যাকশন ভ্যালু যেটা আমি ধরে নিই, এখানে আমি প্রিন্সিপাল, তোমরা আগেই দেখলে যে প্রিন্সিপাল আমি কত ধরে নিলাম, এখানে নিচে লিখে রাখি, প্রিন্সিপাল আমি ধরে নিলাম 10⁻³ মানে 1000, এটা ধরে নিলাম তো। এবারে কি করবে, এই যে 1000 যেটা প্রিন্সিপাল আমি ধরে নিলাম, এই 1000-এর প্রথমে 10% বের করবে, আর 10% মানে 1/10, তাহলে দেখো 100 হলো। এই যে যেটা 100 হলো তার আবার 10% বের করবে, আর 100-এর 10% মানে 10 হয়ে যাবে। আর যেটা আবার 10 বের হলো তার আবার 10% বের করবে, তাহলে এটা 1। আর এরকম কতবার করবে? এরকম অবশ্যই 3 বার করবে, কারণ এখানে 3 বছর বলা আছে। যদি 2 বছর বলা থাকতো 2 বার করতাম, 4 বছর বলা থাকলে 4 বার করতাম, 5 বছর বলা থাকলে 5 বার করতাম, যত বছর বলা থাকবে ততবার করবে এরকমভাবে। এবারে প্রথম মানটা বসিয়ে দেবো এই যে এই ভ্যালুর উপরে, দ্বিতীয় মানটা বসাবো এখানে, আর তৃতীয় মানটা বসাবো এখানে, আর এই প্রত্যেকটা রেশিও দিয়ে উপরে ভ্যালুকে গুণ করব, গুণ করে নিচে লিখে দিলেই সেটাই হয়ে যাবে আমাদের সিআই কম্পোনেন্ট। দেখো এখানে 300 প্লাস, আর প্রত্যেকটা যোগ করব 30 + 1, তাহলে কত হলো 331 ইউনিট, 331 ইউনিট, 331 ইউনিট। তাহলে আমাদের সিআই যদি 331 ইউনিট হয়ে যায় তাহলে অ্যামাউন্ট সেম ওয়েতে অ্যামাউন্ট কত হয়ে যাবে? অ্যামাউন্ট হয়ে যাবে 1331 ইউনিট।
1000 ইউনিট যোগ 331 ইউনিট মানে 1331 ইউনিট। এবারে সেম পদ্ধতিতে বের করবে, যেরকম পদ্ধতিতে বের করলাম সেম পদ্ধতিতে বের করবে। কী রকম পদ্ধতিতে করলাম, যে 1000 ইউনিট যেটা আমি প্রিন্সিপাল ধরে নিয়েছি, এর ভ্যালুটা বলে দেওয়া আছে 18,000 টাকা, 18,000 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 18, তাহলে 1331 ইউনিট ইকুয়াল টু 18 গুণ 1331, তাহলে কত হয়ে যাবে এখানে 23,958, 23,958। এটা হয়ে যাবে আমাদের 3 বছর পরে সুদ আসল সহ অ্যামাউন্ট। এবারে দেখো আমি যেটা এখানে প্রিন্সিপালটা ধরে করলাম, এবার তোমরা যদি বলো যে আমি অরিজিনাল প্রিন্সিপাল যেটা দেওয়া আছে সেটা দিয়েই করব, তাহলে সেটা দিয়েও আমরা করতে পারি। দেখো কিভাবে করব আমরা, সেটা দিয়েই আমি পাশে দেখাচ্ছি, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা এটা দিয়েও করতে পারতাম। কিভাবে করতে পারতাম আমি বলেই দিলাম, যে 3 বছরের সুদ যখন বের করব তার রেশিওটা হলো 3:1। এবার এখানে প্রিন্সিপাল বলে দেওয়া আছে 18,000 টাকা, তাহলে কি করবে, প্রথমে এই 18,000 এর 10% মানে 1/10 বের করলে, তাহলে দেখো 1800। একই রকমভাবে 1800 এর আবার 10% মানে 1/10 বের করলে, তাহলে দেখো 180। 180 এর আবার 10% মানে 1/10 বের করলে, তাহলে দেখো কত হলো 18। এবার প্রত্যেকটা মান এখানে লিখে দেবে, 1800, 180 আর 18। এবার এইটা এই যে এই রেশিও দিয়ে উপরের ভ্যালুগুলোকে গুণ করে কি করবে, অ্যাড করবে। দেখো 3 18 54, 5400 যোগ এটা কি বেরোচ্ছে, অবশ্যই কিন্তু এটা সিআই বেরোচ্ছে, ভালো করে খেয়াল রাখবে এটা। এখানে 0 3 8 24 4 3 1 3 আর 2 5, 540 যোগ এখানে 18 1 18। তাহলে দেখো কত হয়ে যাবে, এখানে শেষে 8 হবে, 5 হবে, 8 হবে, 5 হবে, 9 হবে, 5 হবে, 5,958 যেটা আমাদের চক্রবৃদ্ধি সুদ বেরোলো। এবার 5,958 এটা আমাদের কি বেরোলো, চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদের যদি অ্যামাউন্ট বের করতে বলে তাহলে কি করব, 18,000 যোগ সুদ অ্যাড করে দেবো, তাহলে আমাদের কি হয়ে যাবে, তাহলে আমাদের 23,958 যেটা আমাদের হয়ে যাবে অ্যামাউন্ট, আমাদের অ্যান্সার অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো, যেটা আমি গোল্ডেন রেশিও মেথডেও বলে দিলাম, মানে মেথড নাম্বার 3তে বলে দিলাম। ক্লিয়ার হলো তো বিষয়টা। এবারে দেখো আমি বলছি এর মেথড নাম্বার 4। আমি আগেই বলে দিলাম যে এই অঙ্কটা করানোর জন্য আমাকে অবশ্যই কিছুটা টাইম দেবে, তাহলে আমি প্রত্যেকটা মেথড বলে দিতে পারবো আর তোমাদেরও জানা হয়ে থাকবে। আমি এটাই মনে করি যে প্রত্যেকটা মেথডই জানা দরকার, তারপর একটা মেথডকে তুমি অবশ্যই নির্বাচন করে নেবে যে এই মেথডটা আমি পরীক্ষাতে অ্যাপ্লাই করব। এবারে দেখো এর মেথড নাম্বার 4 যেটা আমি দেখাবো, ফর্মুলা মেথড, যেটা পরীক্ষাতে অ্যাপ্লাই না করাই ভালো, কিন্তু আমি ফর্মুলাটা জানার জন্য আমি প্রথম অঙ্কটাতে অবশ্যই দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখো। আমরা কি জানি, অ্যামাউন্ট ইকুয়াল টু জানি প্রিন্সিপাল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার n। এখানে প্রিন্সিপাল বলে দেওয়া আছে 18,000, 1 প্লাস আর মানে 10% বলে দেওয়া আছে 10/100, আর তার পাওয়ার n মানে এখানে 3 হবে। তাহলে এখানে যদি যোগ করি তাহলে দেখো 18,000 আর এখানে যদি করি 110/100 হয়ে যাবে, আর সেটা 3 বার, তাহলে 110/100 এটা 3 বার হবে, এর পাওয়ার 3 হবে, 110/100 ইন্টু 110/100। একটা দুটো তিনটে, এই তিনটে শূন্যের সঙ্গে এখানকার তিনটে শূন্য ক্যান্সেল করলাম, আর এই তিনটে শূন্যর সঙ্গে এই তিনটে শূন্য ক্যান্সেল করলাম। তাহলে দেখো 18 ইন্টু এই যে 3টে 11 মানে 1331, 18 ইন্টু 1331 মানে 23,958, যেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হলো? এই বিষয়টা আমরা এরকমভাবেই করতে পারতাম, ফর্মুলা, এটাও ফর্মুলা, যেটা পাশে করছে এটাও ফর্মুলা। কীভাবে ভাবতে পারতাম, এরকমভাবে ভাবতে পারতাম যে আমরা জানি স্কেলিং ফ্যাক্টরটা হলো 11/10, এটা জানি তো, তাই আমরা কি করতাম যে অ্যামাউন্ট ইকুয়াল টু, এখানে প্রিন্সিপাল যেহেতু 18,000 বলে দিয়েছে, এর যদি 1 বছর বলতো তাহলে শুধুমাত্র এটা একবার গুণ করতাম 11/10 দিয়ে। যদি 2 বছর বলতো তাহলে এটা 1 বছর পরে অ্যামাউন্ট হয়ে যাবে এত। যদি 2 বছর বলে তাহলে 2 বছর পরে অ্যামাউন্ট হয়ে যাবে এত, কিন্তু এখানে বলেছে 3 বছর, তাই এটাকে আরেকবার দিতে হবে, তাহলে 3 বছর পরে অ্যামাউন্ট হয়ে যাবে এত। দেখো এইটা আর এটার মধ্যে ডিফারেন্স কি, কিছু ডিফারেন্স না, শুধুমাত্র আমি দুটো স্টেপ বাদই দিয়ে দিয়েছি। বুঝতে পারলে? এরকমভাবেও ভাবতে পারি, শুধু আমাদের ভাবনা নির্ভর করবে যে আমরা কিভাবে ভাবছি সেটার উপরে। তাছাড়া যে পদ্ধতিতেই করো খুব সহজেই করতে পারবে। দেখো তাহলে 18 ইন্টু 1331, তাহলে এখানে হয়ে যাবে 23,558,
23,958, যেটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো? এই যে কোশ্চেন নাম্বার 1 মধ্যে দিয়ে আমি এটা বলে দিলাম যে এই চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কোন কোন পদ্ধতিতে করা যেতে পারে। দেখে নিলে যে কতগুলো পদ্ধতিতে করা যেতে পারে। এর মধ্যে থেকে আমি যে মেথড সাজেশন করব, তোমরা গোল্ডেন রুলস অ্যাপ্লাই করতে পারো বা গোল্ডেন মেথড অ্যাপ্লাই করতে পারো, মেথড 1 বা মেথড 2 বা মেথড 3, এই 3টে মেথডের মধ্যে তোমরা যে কোনো মেথড অ্যাপ্লাই করতে পারো। তারপরেও আমি বলবো যে তোমাদের যেটা সবথেকে বেশি ভালো লাগবে সেই মেথডটাই তোমরা অ্যাপ্লাই করো। বোঝা গেল? পুরো ক্লিয়ার হলো বিষয়টা? নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 2। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত হবে? এখানে বলে দিয়েছে যে সুদ 3 মাস অন্তর দেওয়া হচ্ছে, তাহলে 20% হারে 16,000 টাকায় 9 মাসের সুদ কত হবে? প্রথমে এই অঙ্কের কনসেপ্টটা দেখে নাও। এটা কোশ্চেন নাম্বার 1 মতোই। কোশ্চেন নাম্বার 1 বলা ছিল যে 1 বছর অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে, কিন্তু এখানে বলে দেওয়া আছে কত বছর অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে? 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে, এখানে বছর নয়। তাহলে ধরো এটা টোটাল 1 বছর মানে 12 মাস। এবার 12 মাস, যেহেতু 12 মাসের মধ্যে যেহেতু 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে, তাহলে দেখো 12 মাসটা কতগুলো পার্টে ভাগ হয়ে গেল? 4টি পার্টে ভাগ হয়ে গেল না? আর এটাকে আমরা বলবো সাইকেল। তাহলে 4টি সাইকেলে ভাগ হলো, মানে 4টি চক্রাকারে ভাগ হলো। কিভাবে 4টি চক্রাকারে ভাগ হলো দেখো আমি বলি। 3 মাস 3 মাস 3 মাস, এইভাবে 4টি চক্রাকারে ভাগ হলো, তাই তো? মানে পুরো 1 বছর। এবারে এখানে কেন এই 3 মাস 3 মাস করে 4টি চক্রাকারে ভাগ হলো? এখানে বলে দিয়েছে যে 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে। এবার বিষয়টা কি হচ্ছে, ধরো প্রথমে টাকাটা ইনভেস্ট করলে, 3 মাস পরে সুদ ক্যালকুলেশন হলো, তাহলে সুদ আর আসল সহ একটা টাকার পরিমাণ বেড়ে গেল। সেই যে সুদ আর আসল সহ যে টাকাটা হলো সেটা আবার পরবর্তী 3 মাসের আসল হলো, মানে পরবর্তী 3 মাসে যখন সুদ ক্যালকুলেশন হবে, এই প্রথম 3 মাস পরে সুদ আসল সহ যে টাকাটা হয়েছিল সেই টাকার উপরে। বুঝতে পারলে? তার জন্য এখানে এরকমভাবে 3 মাস 3 মাস 3 মাস করে ডিভাইড করা হয়েছে। তাহলে 9 মাস, যদি 9 মাসের সুদ বের করতে বলেছে, আর পুরো বছরটা যেহেতু 3 মাস 3 মাস করে ডিভাইড হয়েছে, তাহলে 9 মাস মানে কতগুলো কোয়ার্টারে ভাগ হয়েছে? মানে 3টে কোয়ার্টারে ভাগ হয়েছে, তাই না? 3 কোয়ার্টারে ভাগ হয়েছে। তাহলে এখানে বছরটা যদি 3টে কোয়ার্টারে ভাগ হয়, এখানে রেট অফ ইন্টারেস্ট দেখো, এখানে সুদের হার বলে দেওয়া ছিল 20%, পুরো বছরের সুদ 20%। এবার এই যে বছরটা যেহেতু 4টে ভাগে ভাগ হলো, তাহলে কি হয়ে যাবে বলো? সুদটাও 4টে ভাগে ভাগ হয়ে যাবে, মানে তখন সুদের হার কত হয়ে যাবে? 5%। তখন সুদের হার হয়ে যাবে 5%, অর্থাৎ প্রত্যেক 3 মাসে 5% সুদ পাবে, প্রিন্সিপালের 5% সুদ হিসেবে পাবে। তাহলে এই বিষয়টা আমি এখানে একবার লিখে রাখি। তাহলে এখানে যেহেতু বছরটা যেহেতু 4টে সাইকেলে ডিভাইড হচ্ছে, তাই 20/4 মানে হলো কত পার্সেন্ট? 5%। আর এই 5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/20, তাই তো? 5% মানে 5/100 মানে 1/20, অর্থাৎ এটাই বোঝাচ্ছে যে 20 ইউনিটে 1 ইউনিট সুদ পাওয়া যায়। কত মাসে? 3 মাসে। 3 মাসে 20 ইউনিট ইনভেস্ট করলে 1 ইউনিট সুদ পাওয়া যায়, মানে এখানে 3 মাসের স্কেলিং ফ্যাক্টরটা কত? 11/20 ইউনিট, 11/20 3 মাসের স্কেলিং ফ্যাক্টরটা। এবারে দেখো আমি যে মেথডটা বলছি, এই মেথডটা দেখো ভালো করে লক্ষ্য করো। আমি যেটা বলছি সেটা হলো ট্রি মেথড বলছি। আমি এখানে প্রিন্সিপালটা ধরে নেব। তোমাদের প্রিন্সিপালের আগে আমি ধরা শিখিয়েছি। এখানে এই যে রেট অফ ইন্টারেস্টের হরে কত আছে? ফ্র্যাকশন ভ্যালুর হরে 20 আছে। আর পুরো টাইমটা মানে এই যে 9 মাস টাইমটা 3টে সাইকেলে যেহেতু ডিভাইড হয়েছে, 3টে সাইকেলে 3 কোয়ার্টারে ডিভাইড হয়েছে, তাই এখানে প্রিন্সিপালটাকে আমরা ধরে নেব 20^3, 20^3 ধরে নেব। তাহলে 20^3 মানে কত হয়ে যাবে? 400, সরি 8000। 20^3 মানে কত? 8000 হয়ে যাবে, 8000 হয়ে যাবে। এবারে দেখো এই 8000 টাকা যেহেতু ইনভেস্ট করলাম, আর এটা 3টে সাইকেলে ইনভেস্ট হলো, 3টে সাইকেলে, তাই এখানে 3টে দাগ দিলাম, মানে 3 বার সুদ ক্যালকুলেশন হবে। প্রথম 3 মাস পর কি হলো? প্রথম 3 মাস পর 8000-এর 5%, 1/20। 8000-এর যদি 1/20 করি, তাহলে দেখো 5% যদি করি, 0 0 ক্যান্সেল হয়ে যাবে, মানে 400। এখানে আমি তোমাদের এটা দেখিয়েছিলাম যে এখানে 3টে জায়গাতেই এ হবে, মানে 3 বার যখনই 3 সাইকেলের সুদ বের করব, শুধুমাত্র যে ওটা 3 বছরের ক্ষেত্রে তা নয়, যখনই 3 সাইকেলের সুদ বের করবো, যখন এখানে 3টে জায়গাতেই এ, এখানে বি হলে এখানে 2B আর এখানে সি, তাহলে এখানে 400 হয়েছে। তার মানে ক্লিয়ারভাবে বুঝতে পারছি এখানেও 400,
এখানেও 400, এই তিনটে জায়গাতেই 400। এবারে যদি বলি এখানে কত হবে, তাহলে এখানে এর হলো 1/20 হবে, এর 1/20, আর এর 1/20 মানে কি 0 0 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 20 হবে। এখানে যদি 20 হয় তাহলে এটা আমার হিসাব করতে হবে না, এখানে 40 হবে, মানে এখানে তখন 820, আসলে এই যে এটা এই 800 এই দুটো মিলে 800, আর এই 820 5% 1/20 মানে 40 হবে। আর এখানে যেটা হবে এই যে 20 এর আবার 1/20 হবে, এর 1/20 মানে এখানে 1 হবে। তাহলে দেখো এই 9 মাসের সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, এখানে 3 4 1200 যোগ এখানে 60 যোগ এখানে 1, এই যে 1, তাহলে এখানে কত হয়ে গেল বলো, 1261 ইউনিট, 1261 ইউনিট হয়ে গেল। যেটা এই যে এটা মনে রাখবে, কিন্তু এটা মনে রাখলে এই ভ্যালুটা খুব সহজে বসাতে পারবে। এবারে দেখো আমি প্রিন্সিপাল এখানে 8000 ইউনিট ধরে নিয়েছি, কিন্তু অরিজিনাল প্রিন্সিপাল তো বলা ছিল 16000, তাই আমি এখানে লিখতে পারি 8000 ইউনিট এর ভ্যালুই হলো কত, 16000। তাহলে 1 ইউনিট এর ভ্যালু হলো কত, 2, আর তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 2 টাকা। আর আমাকে বের করতে হবে কত, 1261 ইউনিট, যেটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে পেয়েছি। তাহলে 1261 ইউনিট এর ভ্যালু 1261 ইন্টু 2 মানে কত হয়ে যাবে, 2522 টাকা। যেটা দেখো কোন অপশনে রয়েছে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ সে 9 মাসে 2522 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে পেয়েছে। যদি আমাকে বের করতে বলতো অ্যামাউন্ট, অর্থাৎ 9 মাস পরে সুদ আসল সহ টাকার পরিমাণ, তাহলে আমি কত ইউনিট বের করতাম বলো তো, 8000 ইউনিট প্রিন্সিপাল ধরে নিয়েছিলাম আর 1261 ইউনিট সুদ, তাহলে আমি বের করতাম 9261 ইউনিট, এর ভ্যালু বের করতাম 9261 ইন্টু 2, যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার হলো বিষয়টা? নেক্সট চলে আসো পরবর্তী কোশ্চেন নাম্বার 3। পরবর্তী কোশ্চেন বলে দিয়েছে বার্ষিক 10% হারে 15000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। এখানে কোশ্চেন নাম্বার 2 এর সিমিলার অঙ্ক, কোশ্চেন নাম্বার 2 3 মাস অন্তর সুদ দেওয়া হয়েছিল, আর এখানে 6 মাস অন্তর সুদ দেওয়া হবে, এই বিষয়টা বলা আছে। প্রিন্সিপাল বলে দেওয়া আছে 15000 টাকা, রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে কত, 10%, আর টাইম বলে দেওয়া আছে 1 বছর। আর যেহেতু এটা 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হবে, তাহলে 2 হাফ ইয়ারলিতে ভাগ হয়ে যাবে, আর 2 হাফ ইয়ারলিতে যদি ভাগ হয়ে যায় তাহলে রেট অফ ইন্টারেস্টও কি দুটো পার্টে ভাগ হয়ে যাবে, মানে হাফ হয়ে যাবে রেট অফ ইন্টারেস্টও। তাহলে 10/2 মানে হলো কত হবে, 5%, আর 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে 1/20। তাহলে সিমিলারভাবে আমরা যেভাবে করছিলাম, প্রিন্সিপাল আমরা ধরে নেব কি 20^2 ধরে নেব, এখানে যেহেতু 2 হাফ ইয়ারলিতে ভাগ হয়েছে, 20^2 মানে 400। আচ্ছা, এরকম বারবার দাগ কি আমাদের টানতে হবে? এই যে এরকম দাগ টেনে আমি তোমাদের এই জন্যই বলেছিলাম, যাতে তোমাদের চোখের সামনে এটা ছবি হয়ে ভাসে যে বিষয়টা কি। আমাদের এরকম বারবার দাগ না টেনেই আমরা বলতে পারি এখানে দুটো সাইকেলে ভাগ হবে, তাই এখানে দুবার লিখবো এরকমভাবে, ফার্স্ট সাইকেল সেকেন্ড সাইকেল। এবার প্রথম বছর কি হচ্ছে, 400 এর 5% মানে 1/20 অংশ সুদ হিসেবে পেলো, তাহলে 1/20 মানে 20, তাহলে এখানে যদি 20 হয় এখানেও 20। আর এখানে দ্বিতীয় বছরে তো নয়, দ্বিতীয় 6 মাসে, পরের 6 মাসে কি হয়ে যাবে, এই যে প্রথমে যে 20 ইউনিট পেয়েছিল তারও আবার 5% মানে 1 ইউনিট, 5% মানে 1/20, এর 1/20 ক্যালকুলেশন করতে হবে, যেটা 1 ইউনিট। তাহলে দেখো এই টোটাল 1 বছরের সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে কত ইউনিট পেলো, 41 ইউনিট, 40 + 1 মানে 41 ইউনিট, 41 ইউনিট পেলো। এবার সিমিলারভাবে করব, যেরকমভাবে করলাম, যে এখানে 400 ইউনিটের ভ্যালু, এই যে এখানে আমি ধরে নিয়েছি 400 ইউনিট, এখানে করি, এখানে আমি ইউনিট হিসেবে ধরে নিয়েছি 400 ইউনিট প্রিন্সিপাল, আর প্রশ্নে বলে দেওয়া আছে 15000, তাহলে তো বলতে পারি যে এই 400 ইউনিট ইকুয়াল টু 15000, এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য যদি ক্যান্সেল করি, তাহলে দেখো 1 ইউনিট ইকুয়াল টু কী হয়ে যাবে, 3 4 12 বাজবে 3, 4 7 28.5, 37.5 হয়ে যাবে 1 ইউনিট ইকুয়াল টু। আর আমাকে বের করতে বলেছে অ্যামাউন্ট। এখানে দেখো সিআই যদি 41 ইউনিট হয়, তাহলে আমায় বলো অ্যামাউন্ট কত ইউনিট হবে।
অ্যামাউন্ট মানে হলো কি প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে 400 প্লাস 41। এরকম আলাদা আলাদা আমাদের বারবার লিখতে হবে না, এটা মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারবে যে 441 ইউনিট, খুবই সাধারণ জিনিস। তাহলে এবারে আমরা বের করব কি 441 ইউনিট ইকুয়াল টু কত। তাহলে 441 ইউনিট ইকুয়াল টু এই যে 37.5, এটাকে আমরা গুণ করব 441 দিয়ে। দেখো এখানেও আমি বলি গুণের শর্ট মেথড, যে পদ্ধতি আমরা অ্যাপ্লাই করলে পুরো গুণ আমাদের করতে হবে না। কিভাবে করতে পারি, প্রথমে খুব ভালো করে অবজারভেশন যদি করি, দেখো এর শেষে 5 আছে, তাহলে এখানে 5 আর 1 যদি গুণ করি, তার মানে আমি বুঝতে পারছি যে এখানেও 5 হবে, মানে 50 থাকতে পারে বা শুধু 5 থাকতে পারে, 0.50 থাকতে পারে বা শুধু 5 থাকতে পারে, আর তার আগে তো থাকবেই। তাহলে এরকমভাবে দেখো কোন অপশনটা শেষে 50 আছে, এরকমভাবে। আচ্ছা, এরকমভাবে দুটো অপশন পেলাম, অপশন এ আর সি। তার মানে অপশন বি আর ডি তো বাদ, ওটা তো অ্যান্সার হতেই পারে না ওই দুটো। তাহলে অপশন এ আর সি এর মধ্যে আমাকে পার্থক্য খুঁজতে হবে। তাহলে অপশন এ আর সি এর মধ্যে যদি পার্থক্য খুঁজি, এবারে আমরা ডিএস অ্যাপ্লাই করতে পারি, ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে পারি, যেটা আমি তোমাদের এর আগেই আলোচনা করে দিয়েছি। কিভাবে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করব, এখানে দেখো 4 আর 4 8 আর 1 9, তাহলে এই অংশটুকু যদি আমরা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করি তাহলে 9 হচ্ছে, আর 9টা আমরা যার সঙ্গেই গুণ করি, আমি বলেছি যে 9 হবে, তাহলে এই টোটাল পার্টের ডিএস কি হচ্ছে 9 হচ্ছে, তাহলে এই পার্টের ডিএস হচ্ছে 9, এই যে অ্যান্সার পার্টের। তাহলে আমাদের অপশনের সেই অপশনটা অ্যান্সার হবে যেই পার্টের ডিএস হবে 9 বা 0, যে পার্টের ডিএস হবে 9 বা 0। তাহলে এরকমভাবে কোন অপশন রয়েছে তোমরা একবার ক্যালকুলেশন করে দেখো। অপশন এ কে যদি নাও, 6 আর 1 7, 7 আর 5 12, 12 মানে হলো 3, 3 আর 3 6, 6 আর 7, 6 আর 7 13, 13 মানে আবার 4, 4 আর 5 9। এ নাম্বার অপশনটা হচ্ছে, মনে হচ্ছে এ নাম্বার অপশনটা অ্যান্সার হতে পারে, এ নাম্বারটা হতে পারে। আমি করে দেবো এরকম নয়, কারণ দ্বিতীয় যে অপশনটা আসে সেটাও দেখতে হবে যে তার ডিএসও 9 হচ্ছে কি না। অনেক সময় এরকম হয় যে দুটো অপশনের ডিএসই 9। দ্বিতীয় অপশনটা মানে সি নাম্বার যে অপশনটা পড়ে আছে সেটা একবার দেখে নিই। 6 আর 1 7, 7 আর 5 12, 12 মানে 3, 3 আর 2 5, 5 5 10, 10 মানে 1 6 না। দ্বিতীয় মানে সি নাম্বার অপশনটার ডিএস হচ্ছে 6, তাহলে ওটাতে অ্যান্সার হতে পারে না, অ্যান্সার হতে পারে অপশন এ। তাহলে অপশন এতে কি রয়েছে 6538, 16537, এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, বুঝতে পারলে 0.50, যেটা দেখো অপশন এতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো কীরকমভাবে আমরা গুণ না করেই অ্যান্সার বলতে পারলাম ডিজিটাল সাম মেথডে, যেটা আমি এর আগে আলোচনা করে দিয়েছি। আর যদি ডিজিটাল সাম মেথড না বুঝতে পারো তাহলে তোমাদের সরাসরি গুণ করতে হবে, তাছাড়া তো আর বিকল্প কোনো পদ্ধতি নেই। এই যে 441 আর এই যে 37.5 গুণ করে দেখবে, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে আসো পরবর্তী কোশ্চেন। ক্লিয়ার হচ্ছে তো বিষয়গুলো? পরবর্তী কোশ্চেনে চলে আসো। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকায় 20% হারে 18 মাসের সুদ কত হবে? এর আগে আমরা 3 মাস দেখলাম, তারপর 6 মাস দেখলাম, আবার এরকমভাবে 6 মাস দিয়েছে। এরকমভাবে হয় 3 মাস দেবে যে 3 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, নয়তো 4 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, নয়তো 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, নয়তো 1 বছর অন্তর সুদ দেওয়া হচ্ছে। এই এতগুলো পার্টে ভাগ করে দিতে পারে। আমাদের যেটাই বলুক না কেন আমরা সেটাকে খুব সহজেই করতে পারবো। দেখো এখানে প্রিন্সিপাল বলে দেওয়া আছে 1000 টাকা, রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে 20%, আর টাইম বলে দেওয়া আছে 18 মাস। আর এখানে যেহেতু 6 মাস অন্তর সুদ দেওয়া হবে, তাই 18 মাসটা কতগুলো হাফ ইয়ারলিতে ভাগ হবে? 3 হাফ ইয়ারলিতে ভাগ হয়ে যাবে। 18 মাস ভাগ হয়ে যাবে 3 হাফ ইয়ারলিতে। 3 হাফ ইয়ারলিতে যদি ভাগ হয়ে যায়, আর এখানে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 20%, আর 18 মাস 3 হাফ ইয়ারলিতে ভাগ হলো, মানে 1 বছর কতগুলো পার্টে ভাগ হচ্ছে? দুটো পার্টে ভাগ হচ্ছে। আর এখানে 20% পারে না, মানে বছরে যদি 20% সুদ হয় তাহলে এটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পারলে? এখানে কিন্তু 3 দিয়ে নয় কিন্তু, কারণ 1 বছর দুটো পার্টে ভাগ হচ্ছে। তাই আমি যদি এখানে 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 10%, তাহলে দেখো রেট 10% হবে এখানে, আর 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10। একই রকমভাবে এখানে আমরা প্রিন্সিপাল ধরে নেব, এখানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে। প্রিন্সিপাল আমরা ধরে নেব 10⁻3, যেটা হয়ে যাবে কত? 1000। এবার এই 1000 ইউনিটের প্রথম বছরের মানে প্রথম 6 মাসের, দ্বিতীয় 6 মাসের আর তৃতীয় 6 মাসের ব্যাপারটা কি হচ্ছে দেখো।
1000-এর 10% মানে 1/10, 1000-এর 10% 100, তাহলে প্রথম বছরও 100, দ্বিতীয় বছরও 100, তৃতীয় বছরও 100। তারপরে এখানে কি হবে, এই যে 100 এর আবার 10% মানে 10, এখানে 10 হলে এখানে 20। আমি বিষয়টা বলেছি তো, ক্লিয়ার হয়েছে তো কেন হচ্ছে, যে এখানে যদি এ হয়, এখানে যদি এ হয়, এখানেও এ, এখানে বি হলে এখানে 2b। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি যে এইভাবে হয় বিষয়গুলো, মানে প্রত্যেকবার 10% বের করছি। একই রকমভাবে এখানে যেটা হয়েছে, এর আবার 10%, এর আবার হলো 10% মানে 1/10, এর 1/10 করে এখানে লিখেছি 10, আর এর 1/10 মানে 1। তাহলে দেখো এই 18 মাসের সিআই বেরিয়ে গেল এখানে। 18 মাসের সিআই যেটা বেরিয়ে গেল কত, এখানে 300 যোগ 30 যোগ 1, তাহলে কত হলো 331। এখানে তোমরা গোল্ডেন রেশিও দিয়েও করতে পারতে, এরকম ট্রি না করে, মানে 3:3:1, 3 সাইকেল হলে, 2 সাইকেল হলে 2:1, 4 সাইকেল হলে বলে দিয়েছি, 5 সাইকেল হলে বলে দিয়েছি, সেরকম রেশিও দিয়েও করতে পারো। তাহলে এখানে সিআই হয়ে গেল কত, 331 ইউনিট। আর এখানে দেখো 1000 ইউনিট, আমি এখানে প্রিন্সিপাল 10-এর রেসপেক্টে 1000 ইউনিট ধরে নিয়েছি, আর 1000 ইউনিটের ভ্যালু 1000 ইউনিটই, তার মানে 1 ইউনিটের ভ্যালু 1 ইউনিট, আর 331 ইউনিটের ভ্যালু 331 টাকায়। 1 ইউনিটের ভ্যালু 1 টাকা, তাহলে 331 ইউনিটের ভ্যালু কী হয়ে যাবে 331 টাকায়। মানে এখানে এক্স্যাক্টলি যেটা আমি ধরে নিয়েছিলাম সেটাই প্রিন্সিপালে দেওয়া আছে। তার মানে এখানে সিআই কত টাকা পাবে 18 মাস পরে, 331 টাকা, যেটা দেখো কোন অপশনে রয়েছে, অপশন সি। ক্লিয়ার হলো বিষয়টা? পরবর্তী কোশ্চেন চলে আসো। এখানে আমি বললাম গোল্ডেন রেশিও ধরেও কিন্তু করতে পারো, গোল্ডেন রেশিও ধরে প্রত্যেকেই করতে পারবে, আমি প্রথমেই বলে দিয়েছি। চলে আসো পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে, এটা আমাকে বের করতে বলেছে। মানে এখানে আমাকে প্রিন্সিপাল বের করতে হবে। দেখো প্রিন্সিপাল আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি, আর রেট পার্সেন্টের 10%, যার ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে 1/10, টাইম 2 বছর বলে দিয়েছে, আর চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে। তাহলে সিমিলারভাবে এখানে আমি প্রিন্সিপালটা ধরে নেব। প্রিন্সিপাল এখানে 10 আর টাইম 2 বছর, তাহলে 10⁻² হয়ে যাবে প্রিন্সিপাল। প্রিন্সিপাল যদি 10⁻² হয়, আর এটা এখানে 2 বছর বলে দিয়েছে, এটা হলো প্রথম বছর আর এটা হলো দ্বিতীয় বছর। প্রথম বছরে কি হচ্ছে 10⁻² মানে 100, তাহলে 100-এর 10% মানে প্রথম বছরে 10, দ্বিতীয় বছরেও 10, আর দ্বিতীয় বছরে এই 10-এর আরও 1 হয়ে যাবে, এই 10-এর আরও 1 মানে এই 10-এর আরও 10% মানে 1 পাবে। তাহলে এই 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে কত ইউনিট পেলো, 10, 10, 20 আর 1 21 ইউনিট, 21 ইউনিট পেলো। আর এই 21 ইউনিটের ভ্যালু দেখো এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে বলে দেওয়া আছে, তাহলে এখানে আমি লিখতে পারি যে 21 ইউনিট ইকুয়াল টুই হলো কত, 420 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হয়ে যাবে কত, 20 টাকা। আর আমাকে বের করতে হবে প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল মানে আমি কত ধরে নিয়েছি, এখানে আমি প্রিন্সিপাল মানে দেখো 100 ইউনিট ধরে নিয়েছি। তাহলে 100 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাবে, 100 ইউনিট ইকুয়াল টু তাহলে 2000 টাকা হয়ে যাবে। 2000 টাকা মানে 20 × 100, 2000 টাকা হয়ে যাবে। ক্লিয়ার হলো? যেটা দেখো কোন অপশন রয়েছে, অপশন সি হয়ে যাবে, অপশন সি নয় অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, খুব সহজ অঙ্ক ছিল এটা। পরবর্তী কোশ্চেন,